বন্ধুরা, বিজ্ঞানীরা অনুমান করেন যে আমাদের এই গোটা পৃথিবীতে প্রায় 650 মিলিয়ন মানুষ 1969 সালে প্রথম চাঁদে অবতরণ দেখেছিলেন, যেটা তখনকার পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 1/4। ওনারা যখন শক্তিশালী স্যাটার্ন 5 রকেটের উত্তোলন দেখেছিলেন, তখন ওনারা এটাই লক্ষ্য করেছিলেন যে রকেট থেকে বের হওয়া ঝাঁঝালো গ্যাস মাটিতে প্রেসার করে পরপর উপরের দিকে উঠে যাচ্ছে। বন্ধুরা, আমরা সকলেই জানি রকেট 3টে স্টেজে মহাকাশে যায় এবং এই 3 মিলিয়ন কিলোগ্রাম রকেটের প্রথম পর্যায়ে ওঠার জন্য এক প্রকার কেরোসিন অয়েল ইউজ করে এবং কিছুটা ওঠার পর রকেট দ্বিতীয় পর্যায়ে শুরু হয়। তখন পেছনের অংশটি ডি-অ্যাটাচ হয়ে যায়। তখন দ্বিতীয় পর্যায়ে ইঞ্জিন চালানোর জন্য একটি ভিন্ন জ্বালানি লিকুইড হাইড্রোজেন ব্যবহার করা হয়। তরল হাইড্রোজেন কেরোসিনের তুলনায় কম ঘনত্বযুক্ত এবং স্পেসে যেহেতু অক্সিজেনের পরিমাণ কম, তাই হাইড্রোজেন ফুয়েলের সাথে একটি অক্সিজেন ট্যাঙ্কও ব্যবহার করা হয়। প্রথম পর্যায়ে স্যাটার্ন 5 রকেটে প্রতি লিটার অক্সিজেনের জন্য 0.64 লিটার কেরোসিনের প্রয়োজন এবং সেই জায়গায় দ্বিতীয় পর্যায়ে প্রতি লিটার অক্সিজেনের জন্য 3.5 লিটার হাইড্রোজেন প্রয়োজন হয়। নাসার বিজ্ঞানীরা প্রথম পর্যায়ে কেরোসিন ব্যবহার করেছেন কারণ যাতে স্যাটার্ন 5 রকেট একটু হালকা হয়, এবং দ্বিতীয় পর্যায়ে হাইড্রোজেন ব্যবহার করা হয়েছে কারণ এর ঘনত্ব কম এবং হাইড্রোজেন থেকে বেশি পরিমাণে পাওয়ার পাওয়া যায়। বন্ধুরা, রকেট সায়েন্স যেমন আকর্ষণীয় তেমনি খুব জটিল। এখানে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং ইঞ্জিনিয়ারিং সব কিছুই লাগে। আর বন্ধুরা, স্পেসএক্স এর কথা যদি বলা হয় তাহলে এটা তো আর স্যাটার্ন 5 এর মতো ব্যাকডেটেড নয়, এটা আপগ্রেডেড ভার্সান। এখানে অনেক নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কারণ এটি শুধু চাঁদে নয়, এটি মঙ্গল পর্যন্ত আমাদের নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। তাই এই স্টারশিপের র্যাপটর ইঞ্জিনগুলিকে চালানোর জন্য কেরোসিন বা তরল হাইড্রোজেন ব্যবহার করা যাবে না, এখানে মিথেন ব্যবহার করা হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানবো স্পেসএক্স রকেটের মধ্যে কেন মিথেন ব্যবহার করা হয়, এর কি উপকারিতা আছে এবং অপকারিতা আছে, এই সকল কিছু নিয়ে আজকের ভিডিও। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1960 সালে প্রথম চাঁদে পাঠানো ছিল আমাদের সবথেকে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম, কিন্তু সেই জায়গায় মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া যথেষ্ট কঠিন কাজ। বিশেষ করে মানুষকে নিয়ে গিয়ে ওখানে বসবাস করার জন্য কলোনি তৈরি করা তো আরও বড় বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার। বন্ধুরা, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য কেরোসিন বা হাইড্রোজেন ব্যবহার করা যাবে না কারণ কেরোসিন ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল থেকে শোধন করে বের করা হয়। এটি দীর্ঘ চেইন হাইড্রোকার্বনের মিশ্রণে গঠিত, যার দৈর্ঘ্য প্রায় 20 কার্বন পর্যন্ত পৌঁছায়। পর্যায় সারণীতে হাইড্রোকার্বন যত দীর্ঘ হবে, অক্সিজেন সম্পূর্ণরূপে পোড়ানো ততটাই কঠিন হবে কারণ তাদের প্রতি গ্রাম জ্বালানিতে কার্বন ডাই অক্সাইড এবং জলে অক্সিডাইজড হতে প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয়। তাই এখানে এমনকি কেরোসিনও সম্পূর্ণরূপে পোড়ানো যাবে না, এর জন্য কালো ধোঁয়া উৎপন্ন হয়। আর এই কালি সহজেই একটি রকেট ইঞ্জিনের জটিল প্রক্রিয়াকে আটকে দিতে পারে, যেটি স্পেসএক্স এর জন্য একটি সমস্যাজনক ব্যাপার। কারণ স্পেসএক্স এর লক্ষ্য ন্যূনতম মেনটেনেন্স করে রকেটকে পুনরায় ব্যবহার করা, মানে এই রকেটকে বারবার ব্যবহার করা। বিশেষ করে মঙ্গল গ্রহে এই সব সমস্যাগুলোর সমাধান করা সুবিধাজনক হবে না। রকেটের তরল হাইড্রোজেন ব্যবহার করলে অবশ্যই এই সমস্যাগুলো সমাধান হবে এবং কেরোসিনের থেকে বেশি দহনযোগ্য হবে, কিন্তু স্পেসিফিক ইম্পালস বর্ণনা করে যে কিভাবে একটি জ্বালানি তার ভরকে থ্রাস্টে রূপান্তরিত করতে পারে। এটি বোঝার জন্য আসুন প্রথমে টোটাল ইম্পালস দেখি, যা ইঞ্জিনের বার্ন পিরিয়ড জুড়ে উৎপন্ন থ্রাস্ট বলকে বর্ণনা করে। ইঞ্জিনটি তার ফ্লাইটের প্রতি সেকেন্ডে যে থ্রাস্ট প্রদান করে তা প্লট করে চলুন আমরা একটি সহজ গ্রাফ তৈরি করি। এই গ্রাফটি দেখতে ঠিক এরকমই হবে। এই গ্রাফের ক্ষেত্রফলই টোটাল মোট ইম্পালস, যা রকেট থেকে বের হওয়া মোট শক্তিকে ডিনোট করে। এখানে সমস্ত জ্বালানি সমানভাবে বার্ন হয় না, দুটি ভিন্ন জ্বালানি এবং অক্সিডাইজার সমন্বয় একটি মোট ইম্পালস প্রদান করতে পারে। তবে আমাদের নিজেদের জ্বালানি এবং অক্সিডাইজারের ওজন ডিসাইড করতে হবে কারণ রকেটের প্রাথমিক ওজন সর্বদা তাদের নিজস্ব জ্বালানির দ্বারা প্রভাবিত হয়। বন্ধুরা, এই জন্য আমরা বলতেই পারি অ্যাভারেজ স্পেসিফিক ইম্পালস ইজ ইকুয়াল টু টোটাল ইম্পালস বাই প্রোপেলান্ট ওয়েট। এই ম্যাট্রিক অনুসারে লিকুইড হাইড্রোজেন এবং অক্সিজেনের জ্বালানি মিশ্রণ এখনও পর্যন্ত সবচেয়ে ভালো। পর্যায় সারণীতে হাইড্রোজেন কেরোসিনের তুলনায় অনেক বেশি নির্দিষ্ট ইম্পালস আছে, প্রায় 390 সেকেন্ডস, কেরোসিনের 285 সেকেন্ডের বিপরীতে। যাই হোক, আমরা আগেই জেনেছিলাম হাইড্রোজেন কেরোসিনের তুলনায় অনেক কম ঘনত্বযুক্ত, যার জন্য রকেটে অনেক বড় ফিউল ট্যাঙ্ক প্রয়োজন এবং -252.8 ডিগ্রি সেলসিয়াসে হাইড্রোজেনের একটি ব্যতিক্রমভাবে লো বয়েলিং পয়েন্ট রয়েছে।
তাই তরল হাইড্রোজেনের প্রসারণকে আটকানোর জন্য এটিকে অনেক ইনসুলেট করতে হবে। কিন্তু থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বা তাপগত ভারসাম্যের জন্য মহাবিশ্ব সব সময় জয়ী হবে। তাই বিস্ফোরণ প্রতিরোধ করার জন্য এবং গ্যাসীয় হাইড্রোজেন নির্গত করার জন্য ভাল্বের প্রয়োজন হবে। হাইড্রোজেন একটি প্রক্রিয়ার মাধ্যমে ধাতু ক্ষয় করে এবং দুর্বল করে। এই জন্য স্পেসএক্সের রিইউজেবল রকেট ডিজাইনের জন্য এটি বিশাল বড় একটি সমস্যা। দুটি প্যারামিটার ঘনত্ব এবং দহনের নির্দিষ্ট তাপ একত্রিত করে আমরা এই তিনটি জ্বালানির মধ্যে পার্থক্য সম্পর্কে ধারণা পেতে পারি। তিনটি জ্বালানি হলো কেরোসিন, হাইড্রোজেন এবং মিথেন। আমরা যদি এই তিনটি জ্বালানির প্রতিটি থেকে 100 মেগাজুল এনার্জি পেতে চাই, তাহলে আমাদের 11.9 লিটার হাইড্রোজেন, 2.2 লিটার কেরোসিন বা 5.5 লিটার মিথেনের প্রয়োজন হবে। মিথেন হাইড্রোজেনের তুলনায় অনেকটা কাছাকাছি। এই স্পেসএক্স রকেটের ডিজাইনে জ্বালানি ট্যাঙ্ক তরল হাইড্রোজেন ট্যাঙ্কের তুলনায় ছোট হবে, তাহলেও অনেক বেশি জ্বালানি ধরানো সম্ভব। কিন্তু আবার কেরোসিনের থেকে বেশি কার্যকারিতা থাকার জন্য ট্যাঙ্কে অনেক ছোট করলেও হবে না। তখন এই রকেটে কেরোসিনের থেকে তরল মিথেনের পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় নকশা পরিবর্তন করতে হবে। এই স্পেসএক্স রকেট ডিজাইনে জ্বালানি ট্যাঙ্ক তরল হাইড্রোজেন ট্যাঙ্কের তুলনায় ছোট হতে হবে এবং কেরোসিন ট্যাঙ্কের তুলনায় বড় হতে হবে, তাহলেই মিথেন ব্যবহার করা সম্ভব। যখন এই রকেটে কেরোসিনের থেকে তরল মিথেনে পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় নকশা পরিবর্তন করা হয়, সে সময় জ্বালানির ট্যাঙ্কের ভ্যাকিউম বাড়ানো এবং স্পেসিফিক ইম্পালস বৃদ্ধি করা অনেকটাই কমপ্লিকেটেড। আর এই কারণগুলোর জন্যই এখনো পর্যন্ত মিথেন ব্যবহার করা যায়নি। মিথেন কেরোসিনের থেকে ভালো পারফরমেন্স করে, কিন্তু সেই জায়গায় হাইড্রোজেনের মতো এতটাও ভালো নয়। কিন্তু আবার এটি যেরকম হাইড্রোজেনের থেকে সহজেই স্টোর করা যায়, কিন্তু কেরোসিনের মতো এতটাও সহজ নয়। স্পেসএক্সের পুনর্ব্যবহারযোগ্য রকেটের জন্য এক্সপেরিমেন্ট করার ফলে এই মিথেনের সুবিধাগুলি এখন উপযোগী হয়ে উঠেছে। মিথেন হলো একটি সিঙ্গেল কার্বন হাইড্রোকার্বন, তাই কেরোসিনে পাওয়া দীর্ঘ চেইন অণুগুলির বিপরীতে এটি পোড়ানোর সময় উল্লেখযোগ্যভাবে কম দূষিত পদার্থ তৈরি করে, যা সময়ের সাথে সাথে ইঞ্জিনেরও কম ক্ষতি করে। এবং এর বয়েলিং পয়েন্ট লিকুইড অক্সিজেনের থেকেও বেশি। যেখানে লিকুইড মিথেন বয়েলিং পয়েন্ট -160 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই জায়গায় লিকুইড অক্সিজেনের বয়েলিং পয়েন্ট -183 ডিগ্রি সেন্টিগ্রেড। তরল মিথেনের সাথে অক্সিজেন ব্যবহার করা যেতেই পারে, কিন্তু সবথেকে বড় কথা, স্পেসএক্সের কাছে মিথেন হঠাৎ করে খুব আকর্ষণীয় হয়ে ওঠার কারণ কি? বন্ধুরা, এর আগের ভিডিওগুলোতে আমরা জেনেছিলাম মঙ্গল গ্রহে প্রায় সম্পূর্ণই কার্বন ডাই অক্সাইড। মঙ্গল গ্রহে বায়ুমণ্ডলের 95% কার্বন ডাই অক্সাইড এবং বাকি 5% অন্যান্য গ্যাস, যেমন নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড এবং অক্সিজেন ইত্যাদি। যদিও কার্বন ডাই অক্সাইডের বেশি হওয়ার কারণে এখানে মানুষের জন্য কলোনি তৈরি করা অনেক অসুবিধা, কিন্তু রকেট জ্বালানি তৈরি করার ক্ষেত্রে এটি অনেক সুবিধা। আমরা কার্বন ডাই অক্সাইডকে একটি বজ্র গ্যাস হিসেবে জেনে এসেছি, কিন্তু এই কার্বন ডাই অক্সাইড মিথেন উৎপাদনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। 100 বছরেরও বেশি আগে পল সাইবাটিয়ার নামে একজন রসায়নবিদ উচ্চ তাপমাত্রা এবং চাপে হাইড্রোজেন গ্যাসের সাহায্যে সাধারণত নিকেলের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডকে মিথেনে রূপান্তরিত করার একটা প্রক্রিয়া নিয়ে এসেছিলেন, যেখানে 1 মোল কার্বন ডাই অক্সাইড নেয় এবং 4 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 1 মোল মিথেন এবং 2 মোল জল উৎপন্ন করে এবং ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার সাথে মিলিত হলে 1 মোল মিথেন এবং 2 মোল অক্সিজেন তৈরি করে। কিন্তু সবথেকে বড় ব্যাপার হলো কিভাবে মঙ্গল গ্রহে এই রাসায়নিক বিক্রিয়াগুলো করা যাবে। এর জন্য আমাদের ইনসিটিউ রিসোর্স ইউটিলাইজেশন দরকার। মঙ্গল গ্রহে কার্বন ডাই অক্সাইড পাওয়া তুলনামূলকভাবে সহজ কাজ, কিন্তু সেখানে কার্বন ডাই অক্সাইডের সাথে আরও 5% অন্যান্য গ্যাস রয়েছে। তাদের থেকে কেবলমাত্র কার্বন ডাই অক্সাইডকে নেওয়ার জন্য কার্বন ডাই অক্সাইডকে ঘনীভূত করতে হবে। বর্তমানে ক্রায়োফ্রিজিং হলো সবথেকে বড় কার্যকর উপায়, যেখানে মঙ্গল গ্রহে উপস্থিত অন্যান্য গ্যাসের তুলনায় কার্বন ডাই অক্সাইডের ফ্রিজিং পয়েন্ট বেশি। তাই কিছু বায়ুমণ্ডলকে -75 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিয়ে গেলেই কার্বন ডাই অক্সাইড কঠিন অবস্থায় পাওয়া যায়। কঠিন কার্বন ডাই অক্সাইড পাওয়া গেলে তারপর যখন এটিকে সাবাটিয়ার রিঅ্যাক্টরে ব্যবহার করা প্রয়োজন, তখন এটিকে হালকা তাপ দিলেই এটি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়ে যাবে। তবে প্রয়োজনীয় হাইড্রোজেন পাওয়া অনেক বেশি কঠিন। তার মধ্যে প্রথম উপায় হলো সরাসরি পৃথিবী থেকে নিয়ে যাওয়া। তবে এখানে একটি প্রবলেম, পৃথিবী থেকে আর কত হাইড্রোজেন নিয়ে যাবে? একসময় তো এটি শেষ হয়ে যাবে, তখন কি হবে? তাই এটি যদি মঙ্গল গ্রহ থেকে উৎপন্ন করা যায় তাহলে অনেক সুবিধা হবে। আর আমরা সবাই জানি মঙ্গল গ্রহের মাটিতে জল রয়েছে,
কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, এই জল মেরু অঞ্চলে বরফ আকারে রয়েছে। কিন্তু আমরা যদি মঙ্গলের মাটির নিচ থেকে জল তোলার ব্যবস্থা করতে পারি তাহলে অনেক সুবিধা হয়। আর জলের মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহ ব্যবহার করে এটিকে অক্সিজেন এবং হাইড্রোজেনে রূপান্তরিত করতে পারি এবং তারপর হাইড্রোজেনকে কার্বন ডাই অক্সাইডের সাথে মিথেন তৈরি করতে একত্রিত করা যেতেই পারে। যেরকমভাবে আমরা আগের ওই বিক্রিয়ার মধ্যে জেনেছিলাম, এই বিক্রিয়ার মধ্যে 4:1 অনুপাতে অক্সিজেন এবং মিথেন তৈরি হচ্ছে, কিন্তু স্পেসএক্স এর র্যাপ্টার ইঞ্জিন দ্বারা নিযুক্ত প্রপালান মিশ্রণটি 3.4:1 অনুপাতে ব্যবহার করে। তাই এখানে অক্সিজেনও বেশি হচ্ছে, ফলে এখানে যদি মানুষ থাকে তাহলে শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনও কোনো অভাব হবে না। কিন্তু বন্ধুরা, মঙ্গলের মেরু অঞ্চলে বরফ থেকে বা মাটির অল্প পরিমাণ তরল জল থেকে প্রচুর পরিমাণে জল আরোহণ করা সহজ হবে না এবং বৃহৎ পরিসরে এটি করার প্রযুক্তি এখনও পর্যন্ত বিদ্যমান নেই। স্বল্পমেয়াদী যদি আমরা আমাদের নিজস্ব হাইড্রোজেন মঙ্গলে নিয়ে আসি তাহলে আমরা অক্সিজেন এবং মিথেনের 1:1 মোল অনুপাতে এর শেষ করে ফেলব, যা মিথেনকে সম্পূর্ণভাবে পোড়াতে যথেষ্ট নয়। বন্ধুরা, এই জন্য বিজ্ঞানীরা অতিরিক্ত অক্সিজেন তৈরি করার জন্য একটি উপায় খুঁজেছেন যা মঙ্গলের কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বায়ুমণ্ডল থেকে উপকৃত হবে, আর সেটি হচ্ছে রিভার্স ওয়াটার গ্যাস শিফট। এটি দেখতে অনেকটা সাওয়াটিয়ার প্রক্রিয়ার অনুরূপ এবং এতে হাইড্রোজেনের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া জড়িত, কিন্তু মিথেন এবং জল উৎপাদনের পরিবর্তে এটি কার্বন মনোক্সাইড এবং জল উৎপন্ন করে। এই বিক্রিয়ায় যে জল তৈরি হয় তাকে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে আবার পুনরায় হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন করা যাবে। এই সমীকরণ যখন একত্রিত হয় তখন এটি আমাদের অক্সিজেন এবং মিথেনের মধ্যে 2:1 মোলার অনুপাত দেয়, যা প্রপেল্যান্টের জন্য প্রয়োজনীয়। মঙ্গল গ্রহে খনির জল উত্তোলন করা কঠিন হলেও এই প্রক্রিয়াটি আমাদের জল পাওয়ার বিকল্প পদ্ধতি, কিন্তু এই পদ্ধতি অতিরিক্ত সুবিধা হলেও এই দুটি প্রক্রিয়া সাওয়াটিয়ার এবং রিভার্স ওয়াটার গ্যাস শিফট একই রিঅ্যাক্টরে করা যেতে পারে, যেমনটি 2005 সালে পায়োনিয়ার অ্যাস্ট্রোনটিক্স দ্বারা প্রদর্শিত হয়েছিল। এই দুটি প্রক্রিয়ার সংমিশ্রণে একটি বিশাল তাপীয় সুবিধাও রয়েছে, কারণ সাওয়াটিয়ার বিক্রিয়াটি এক্সোথার্মিক, যার মানে এখানে তাপ শক্তি উৎপন্ন হয়, এবং উল্টো দিকে রিভার্স ওয়াটার গ্যাস শিফট বিক্রিয়াটি এন্ডোথার্মিক, মানে এখানে তাপ শোষণ হয়। আর বন্ধুরা, এভাবেই মঙ্গলে মিথেন উৎপন্ন করা সম্ভব। কিন্তু বন্ধুরা, একটা কথা কি আপনি ভেবে দেখেছেন, আমাদের এই পৃথিবীতে কতই না কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে যাচ্ছে, কিন্তু এই কার্বন ডাই অক্সাইডকে যদি রিসাইকেল করা হয় তাহলে আমাদের পৃথিবী পরিবেশ দূষণের হাত থেকে বেঁচে যাবে। আর বন্ধুরা, আপনার কি মনে হয় আমাদের পৃথিবীতে কি এরকম বিক্রিয়া করা উচিত যেখানে কার্বন ডাই অক্সাইডকে রিসাইকেল করা যাবে? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তার সাথে সাথে ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা দেখেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যদি দেখেন তাহলে প্লিজ একটা ফলো করবেন, কারণ আপনাদের একটা লাইক, সাবস্ক্রাইব এবং ফলো আমাকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। এবং বন্ধুরা, আপনাদের যদি এরকম ধরনের কোনো কোশ্চেন থাকে, অর্থাৎ সায়েন্স রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে বা নতুন নতুন ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও ওই বিষয়ে বানিয়ে দেওয়ার। ধন্যবাদ।